আমি যদি ঘাসের ঝোপের আড়ালে লুকিয়ে থাকি তবে আমাকে দুটি বিপরীত দিকে লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ একদিকে মরাটার দিকে, অন্যদিক হলো যে দিকটা থেকে মানুষ খেকোটা আসবার সম্ভাবনা সেদিকটাই। আর বাঘটা যে এই ঘাসের জঙ্গলের মধ্যে দিয়েই আসবে সে বিষয়েও আমি নিশ্চিত। অথচ ঝোপের মধ্যে বসে থেকে আমাকে নড়াচড়া করতে হবে, মাথাটা এদিক ওদিক ঘোরাতে হবে, কিন্তু যে কোনো ধরনের নড়াচড়ার ফল মারাত্মক হতে বাধ্য। বাঘটা যদি আমার উপস্থিতি টের পেয়ে যায় তাহলে দুটো ব্যাপার ঘটবে, হয় সে ভয় পেয়ে পালিয়ে যাবে, নয়তো আক্রমণের মতলব নিয়ে অলক্ষ্যে আমার সামনাসামনি চলে আসবে, আর আমি তার উপস্থিতি টের পাওয়ার আগেই সে ঝাঁপিয়ে পড়বে আমার উপর। আমি এই মারাত্মক সম্ভাবনার কথা ভেবে দারুণ ভয় পেলাম। ইয়েগার মাথায় সেই সময় একটা দারুণ বুদ্ধি এলো। সে বলল, আমরা দুজনে পরস্পরের দিকে পিছন ফিরে ঘাসের ওপর বসবো। একজন মরার দিকে নজর রাখবে, অন্যজন মানুষ খেকোটা ঘাসের জঙ্গলে ঢুকবার পথে নজর রাখবে। এখন প্রশ্নটা হলো, আমি কোন দিকে নজর রাখব? আমি যদি মরাটার দিকে নজর রাখি এবং ইয়েগা জঙ্গলের দিকে নজর রাখে, তবে ইয়েগার কাজ হবে বাঘটা জঙ্গল পথে ঢুকবা মাত্রই কনুই দিয়ে আমাকে সতর্ক করে দেওয়া এবং আমাকে সঙ্গে সঙ্গে পিছন ফিরে বাঘটাকে গুলি করতে হবে। গুলি যাতে বাঘটাকে ঠিকমতো আঘাত করে সেদিকেও নজর রাখতে হবে। আর আমি যদি বিপরীত দিকে অর্থাৎ জঙ্গলের দিকে নজর রাখবো বলে ঠিক করি এবং ইয়েগাকে মরাটার দিকে নজর রাখতে দিই, তখন মানুষ খেকোটা যদি অন্য পথ ধরে মরাটার কাছে গিয়ে হাজির হয় তবে আমাকে ওই আগের মতোই পিছন ঘুরে গুলি ছুটতে হবে। অবশ্য এই ক্ষেত্রে আমার অবস্থা মোটেই গুরুতর হবে না, অন্তত শয়তানটা বেশ খানিকটা দূরে থাকবে, আমিও গুলি করবার বেশ ভালো সুযোগ পাব। ইয়েগার জীবন বা নিজের জীবন নষ্ট করবার আদৌ আমার ইচ্ছে ছিল না, অথচ এটাই একমাত্র উপায়। সুতরাং মাথা নেড়ে ইয়েগার প্রস্তাবেই সায় দিলাম। আকাশে হঠাৎ দেখা দেওয়া কোনো শকুনের নজর যাতে না পড়ে সেজন্য মরার হাড় এবং নাড়িভুড়িগুলি ডালপালা দিয়ে ভালো করে ঢেকে রাখলাম। এরপর আমরা আবার সেই কুড়েতে ফিরে এলাম। আমরা পৌঁছানোর মিনিট 15 বাদে তিমায়া গাড়ি নিয়ে মানানটড্ডি থেকে ফিরে এলেন। আমরা তাকে আমাদের শেষ বক্তব্য জানালাম, কিন্তু এমন একটা অবস্থা উদ্ভব হলো যা বন্ধুবান্ধবের মধ্যে মাঝে মাঝে দেখা দেয়। তিমায়া হঠাৎ বোকার মতো অনুরোধ করলেন যে তিনি রাইফেলটা নিয়ে ইয়েগার বদলে আমার সঙ্গে বসবেন, কিন্তু তার প্রস্তাব আমার আদৌ পছন্দ হলো না। প্রথমত, আমি আমার বন্ধুকে এমন বিপদের মুখে ঠেলে দিতে পারি না। দ্বিতীয়ত, ইয়েগার মতো অভিজ্ঞতা সম্পন্ন মানুষ যতটা যোগ্যতার সঙ্গে বাঘটার পাহারায় থাকতে পারবে ততটা যোগ্যতা উনি দেখাতে পারবেন কিনা সন্দেহ। তবে এই সন্দেহের পেছনে আমার স্বার্থপরতা জড়িত। আমি আমার জীবনকে বিপন্ন হতে দিতে রাজি, কিন্তু বন্ধুর নয়। তাই খুব চালাকির সঙ্গে তিমায়াকে ব্যাপারটা বোঝাতে চেষ্টা করলাম। তিনি তো চটে গেলেন, এমন ভাব দেখালেন যে আমার অনুরোধ তিনি রাখতে পারছেন না। তিনি বললেন, যান যান, আপনার মতো আমি সামান্য শহরবাসী নই, আমি একজন চাষাবাদকারী। আপনি আমাকে কি ভাবেন? আমার সঙ্গে বসবার কথা যদি ভাবতে না পারেন তবে আমাকে ওই .450 অথবা 400 রাইফেলটা ধার দিন, আর আপনি মানানটড্ডিতে ফিরে যান। বাকি কাজটা আমিই সেরে নিতে পারবো। তিমায়ার চোখে মুখে একটা তিক্ততার ভাব। আমি তার কাঁধে হাত রেখে নিচু স্বরে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি আপনারই সঙ্গে বসব। মুহূর্তের মধ্যে তার চোখ মুখ আনন্দে উচ্ছল হয়ে উঠল, আর ইয়েগা এই নয়া পরিকল্পনার কথা শুনে ভেঙে পড়ল। আমি জানি এখন সে আমার প্রতি অনুযোগের দৃষ্টিতে তাকাবে, তাই ইচ্ছে করে তার দৃষ্টি এড়ানোর জন্য আমি স্টুডিবেকারের একটা চাকা দেখতে লাগলাম। খানিকক্ষণ বাদে খাওয়ার জন্য আমরা মানানটড্ডিতে ফিরে গেলাম, সঙ্গে ইয়েগাকেও নিয়ে গেলাম। খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়েও নিলাম, কেননা রাত জেগে থাকার জন্য শক্তি সঞ্চয় প্রয়োজন। বেলা 3টের সময় জঙ্গল অভিমুখে যাওয়ার জন্য তৈরি হলাম। তিমায়া সঙ্গে চা আর স্যান্ডউইচ নিতে চাইলেন, আমিও রাজি হলাম। তবে কাল সকাল ছাড়া ওগুলো খাওয়া যাবে না, কেননা বাঘটার অপেক্ষায় যখন বসে থাকবে তখন নড়াচড়া করা একদমই চলবে না।
আমরা ইয়েগাকে মানানটড্ডিতে রেখে গেলাম। আপাতত তার সাহায্যের তেমন প্রয়োজন নেই। 3:30টার সময় জঙ্গলের সেই কুঁড়েতে এসে হাজির হলাম। সেখানে গাড়িটা রেখে হেঁটে টাইগার ঘাসের জঙ্গলে গিয়ে পৌঁছলাম। আমি এবার ঢাকা দেওয়া সেই হাড়গুলো যেখানে ছিল সেখান থেকে খানিকটা দূরে সরিয়ে রাখলাম। নাড়ি ভুঁড়িগুলো থেকে বিশ্রী গন্ধ বেরোচ্ছিল। মানুষ খেকোটা নাড়ি ভুঁড়িগুলো একপাশে সরিয়ে রেখেছিল। মানুষ খেকোটার যাতে কোনো সন্দেহ না জাগে সেজন্য নাড়ি ভুঁড়িগুলো দূরে সরিয়ে রাখতে সাহস হলো না। ইয়েগার সঙ্গে আমার যে পরিকল্পনাটা হয়েছিল আমি তিমায়াকে সেই মতোই জানালাম। তিমায়া কোনো রকম আপত্তি না করে রাজি হয়ে গেল। আমরা বাংলো থেকে 2টি ফোমের গদি নিয়ে এসেছিলাম। এই গদিগুলো আনার 2টি উদ্দেশ্য। প্রথমত, আরাম করে বসতে পারবো, আর দ্বিতীয়ত, নড়াচড়া করার সময় কোনো শব্দ হবে না। গদিগুলো মাটিতে রেখে তার উপর পরিকল্পনা মতো আমরা যে যার জায়গায় বসে পড়লাম। আমি চুপচাপ বসে থাকার জন্য পায়ের ওপর পা তুলে বসলাম। আর এইভাবে বসা আমার বহুদিনের অভ্যেস। তিমায়া ওইভাবে আরাম পাচ্ছিলেন না বলে সামনের দিকে পা দুটো ছড়িয়ে বসলেন। এরকমভাবে বসাটা আমার অস্বস্তিকর মনে হলো এবং আমি জানতাম যে সূর্যাস্তের আগেই তিমায়া অস্বাচ্ছন্দ্য বোধ করবেন। ওয়াইনাদ ও পশ্চিমঘাটের জঙ্গল জীবন অন্যান্য উষ্ণ অঞ্চলের জঙ্গল জীবন থেকে অনেকটাই আলাদা। এই অঞ্চলে জন্তু ও সরীসৃপের সংখ্যা খুবই কম, তবে পাখি ও পোকামাকড় খুবই বেশি। আমরা আসতেই তা বুঝতে পারলাম। আমরা সেখানে পৌঁছানোর জন্য অন্য কোনো শব্দ পেলাম না, শুধু পাখিদের কলতান ও ঝিঝি পোকার নৈশব্দ ভাঙার শব্দই কানে এসে বাজতে লাগলো। সন্ধ্যা নেমে এলো। পাখিদের মধ্যে ঘরে ফেরার তাড়া, জংলি মোরগ মুরগির ক্রমাগত ডেকে যাবার শব্দ শোনা যাচ্ছে। মাঝে মাঝে ময়ূরের ডেকে ওঠার শব্দও পাওয়া যাচ্ছে। আর আমাদের চারপাশে বিভিন্ন শ্রেণীর পোকামাকড়, যেমন গুবড়ে পোকা, গঙ্গা ফড়িং প্রভৃতি নানা পর্দায় সুর ভাঁজতে শুরু করেছে। একটা সবুজ রঙের পতঙ্গ আমার সামনে এসে হাজির হলো। সেটা যদি আমার হাঁটুর উপর না বসতো তাহলে আমি সেটার অস্তিত্বই টের পেতাম না। তবে সেটির আকৃতি এতই অদ্ভুত যে সঠিকভাবে তা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। পাখা দুটো খুবই স্বচ্ছ দেখতে, তার উপর সুন্দর শিল্পকলার নিদর্শন। পিঠের উপর পাখা দুটো ভাঁজ হয়ে থাকায় ঠিক দেখতে লাগছে একটা পাতার মতো। প্রাকৃতিক ছদ্মবেশ অবলম্বনের অদ্ভুত নিদর্শন। এই ছদ্মবেশের উদ্দেশ্য একদিকে যেমন শত্রুর হাত থেকে নিজেকে বাঁচানো, অন্যদিকে অন্য জীবকে হত্যার জন্য লুকিয়ে থাকা। আসলে উভয়কে বোকা বানানোর জন্য প্রাণীদের মধ্যে এই ধরনের ছদ্মবেশ ধারণের ক্ষমতা আমি সমানভাবেই পেয়েছি। খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে এলো। পাখির কলতানও থেমে গেল। বাড়তে থাকলো আমাদের চারপাশের ঘাসের তলাকার কীটপতঙ্গের খসখস শব্দ। অন্ধকারে আমরা ওদের দেখতে পাচ্ছিলাম না ঠিকই, তবে গায়ে বসার জন্য অনুভব করতে পারছিলাম। ওরা আমাদের শরীরের যেখানে সেখানে বেয়ে উঠতে লাগলো। ফলে এদের হাত থেকে বাঁচবার জন্য বিভিন্ন কৌশল প্রয়োগ করতে হচ্ছিল। আমার খেয়ালও রাখতে হচ্ছিল যেন কোনো শব্দ না হয়। সমতলের এই জঙ্গলে আমি আমার পুরনো বন্ধু সেই নাইটজার পাখিটার অনুপস্থিতি অনুভব করলাম। কয়েক মুহূর্ত সেটির কথাও মনে করলাম। যেসব কীটপতঙ্গ দিনের বেলায় ঘুরে বেড়ায় তারা দেরি করে বাসায় ফিরতে গিয়ে তখনও এদিক ওদিক ঘুরঘুর করছিল। গোধূলির এই লগ্নে এইসব কীটপতঙ্গকে খাবার জন্য নাইটজারের মতো নিশাচর পাখি স্বভাবসিদ্ধ ও অপার্থিব ভঙ্গিতে উড়ে বেড়াতো। আমার মনে এলো জীবজন্তুর জীবন ধারণের নানা দিককার কথা, খাবার জোগাড়ের কথা, বংশবৃদ্ধির কথা প্রভৃতি। আমি আরও নানা রকম চিন্তা করতে লাগলাম। এদিকে রাতের অন্ধকার ঘন হয়ে এসেছে। মানুষ খেকোটার কথা একদম ভুলেই গিয়েছিলাম। হঠাৎ মনে হলো আমার অন্যমনস্কতার সুযোগে শয়তানটা কত কাছেই না এগিয়ে এসেছে। আর এই ভেবেই তাড়াতাড়ি সোজা হয়ে বসলাম। মরার হাড় নাড়িভুড়িগুলো থেকে বিকট দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছিল। আর সেই গন্ধে এই গভীর রাতে বড় বড় নীল মাছি ঝাঁকে ঝাঁকে এসে জড়ো হয়েছে এখানে। রাতে যেসব শিকারী
মরা পাহারায় বসে, তাদের কাছে এই নীলমাছিগুলো বন্ধুর মতো কাজ করে। কেননা কোনো প্রাণী যদি মরার কাছে আসে, এমনকি সে যদি মরা স্পর্শ নাও করে, তবুও এই নীলমাছিরা উপস্থিতি বুঝতে পেরে একসঙ্গে ভন ভন করে উড়ে যায়। শিকারী যদি কাছাকাছি থাকেন, তবে তার কান যদি সতর্ক থাকে, তাহলে ওই শব্দ শুনেই বুঝতে পারবেন যে কোনো প্রাণী এসে হাজির হয়েছে। এই নীলমাছিগুলো শান্ত থাকায় আমি নিশ্চিত হলাম যে কোনো প্রাণী ধারে কাছে আসেনি। তিমায়া আমার পিঠের সঙ্গে লেপ্টে বসেছিলেন, ফলে আমার অসুবিধা হচ্ছিল। সোয়েটারের মধ্যে শরীরও বেশ উষ্ণ হয়ে উঠেছিল। বড় বড় চোখ মেলে আমার বন্ধু অন্ধকারের মধ্যে তাকিয়ে। আমি স্পষ্ট বুঝতে পারছি যে তিনি ভয় পাচ্ছেন। যে শিকারী নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষ খেকো বাঘের প্রতীক্ষায় বসে থাকেন, তার কাছে এই সময়টা, অর্থাৎ সন্ধে শুরু থেকে আকাশে তারার উদয় না হওয়া পর্যন্ত এই সংক্ষিপ্ত 15 মিনিট থেকে আধ ঘন্টা সময়টা সব থেকে বিপজ্জনক। যে ঘাসের জঙ্গলটায় আমরা আত্মগোপন করে বসে রয়েছি, তার বিপরীত দিক থেকে, অর্থাৎ আমি যেদিকে তাকিয়ে বসে আছি, সেদিক থেকে আমাদের সবচেয়ে বড় বিপদের আশঙ্কা। যদি শয়তানটা ওই দিক থেকে আসে, তাহলে সে তার তীক্ষ্ণ দৃষ্টিশক্তির সাহায্যে এই অন্ধকারের মধ্যেও কিছুটা দূরে থাকতেই আমাদের উপস্থিতি আবিষ্কার করতে পারবে। তখন সে বিপদ বুঝে আর এক পাও এগুবে না। অবশ্য তখন সে কি করবে তা সম্পূর্ণভাবেই নির্ভর করছে তার চারিত্রিক বৈশিষ্ট্যের উপর। হয়তো সে ওই 15 ফুট দূর থেকেই লাফিয়ে মুহূর্তের মধ্যে আমাদের উপর এসে পড়বে, আর যদি অন্যান্য মানুষ খেকোর মতো কাপুরুষ হয়, তবে চুপ করে সরে পড়বে। এইসব ভেবে আমার মনেও ভয় এসে জমা হলো। এই বাঘটা কাপুরুষ হবে বলে আমার মনে হলো না। বাঘটা সামনের দিক থেকে আসবার সময় যে সামান্য ক্যাঁচ ক্যাঁচ অথবা খসখস শব্দ বাঘটার উপস্থিতি জানিয়ে দেবে, আমি সেই শব্দ শোনার জন্যই জড়সড় হয়ে বসে কান সজাগ করে রাখলাম। পেছনের থেকে এলে নীলমাছিগুলোর সদলবলে উড়ে যাবার ভনভন শব্দের দিকেও কানটা খাড়া করে রাখলাম। কিন্তু চারিদিকে এখন শুধু নিস্তব্ধতা। খানিকক্ষণের মধ্যেই আকাশে অসংখ্য তারা দেখা দিল। জমাট অন্ধকারের রাজ্যে আলো আঁধারির সমাগম হলো। চারিদিকে জিনিসগুলো স্পষ্ট দেখতে পেলাম। হঠাৎ বিপদের আশঙ্কাও মন থেকে দূর হয়ে গেল। আমাদের কয়েক গজের মধ্যে অসংখ্য জোনাকি পোকা ক্লান্তহীনভাবে উড়ে বেড়াচ্ছে। কখনো কখনো তাদের মিলিত আলোকদ্যুতি ফ্ল্যাশ লাইটের মতো অন্ধকারকে হটিয়ে দিচ্ছিল। কখনো বা তারা পরস্পর থেকে দূরত্ব বজায় রেখে অন্ধকারে লক্ষ লক্ষ আলোকবিন্দুর সৃষ্টি করছিল। চারিদিকে একটা অদ্ভুত নৈশব্দ বিরাজ করছে। মনে হচ্ছে যেন এই জঙ্গলে কোনো প্রাণীই বাস করে না। কোনো চিতল হরিণ বা সম্বর ডেকে উঠে আমাদের কোনো সাহায্যও করছে না। রাতের বেলায় সচরাচর যেসব পাখির ডাক শুনতে পাওয়া যায়, তাদের সেই ডাকও শুনতে পাচ্ছিলাম না। শুধুমাত্র আমাদের চারপাশে ঘাসের মধ্যে কীটপতঙ্গের নড়াচড়ার শব্দই আমরা শুনতে পাচ্ছিলাম। এই সব দুষ্ট কীটপতঙ্গগুলো আমাদের উপর অতিরিক্ত অত্যাচারও করছিল। সঙ্গে এসে জুটল মশার দলও। এতক্ষণ পর্যন্ত মশা আমাদের কামড়ায়নি, সম্ভবত আমাদের অস্তিত্বই বুঝতে পারেনি। আর এখন আমাদের অস্তিত্ব আবিষ্কার করে তারা তার সদ্ব্যবহার করবে বলে ঠিক করেছে। কিন্তু আগুয়ান মানুষ খেকোটাকে আমাদের উপস্থিতি টের পাইয়ে দেবার সাহস আমার হচ্ছিল না। পেছনে তিমায়ার মশা তাড়ানোর অতি ক্ষীণ শব্দ শুনতে পেলাম। ঠিক এই সময় নীলমাছিগুলোর বিরক্ত হয়ে উড়বার শব্দ স্পষ্ট শুনতে পেলাম। তিমায়াও শব্দটা শুনতে পেয়েছেন বুঝলাম, কেননা তিনি আমার পিঠের উপর ক্রমশ জোরে চাপ দিচ্ছেন এবং মশা তাড়ানো স্থগিত রেখেছেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী তিনি কনুইয়ের গুঁতো দিয়ে বাঘের আবির্ভাবের কথা জানিয়ে দিলেন এবং বসে বসেই কোলের উপর থেকে .450x400 রাইফেলটা তুলে নিলেন। আবারও মাছিগুলো ভয় পেয়ে পচা হাড় ও নাড়ি ভুড়িগুলো থেকে
ভন ভন শব্দে উড়ে গেল। কিছুক্ষণ পরেই মাছিগুলো আবার শান্ত হয়ে ওগুলোর উপর বসল। বুঝলাম আগন্তুক এখনো মড়াটার কাছাকাছি এসে হাজির হয়নি। যদি আগন্তুক কাছাকাছি থাকতো তাহলে মাছিগুলো কিছুতেই মড়াটার উপর গিয়ে বসতো না। মড়াটার ওপাশ থেকে হঠাৎ একটা ক্ষীণ শব্দ ভেসে এলো। দূরে থপ করে একটা পাথর উল্টানোর শব্দও হলো। স্পষ্ট বুঝলাম মানুষ খেকোটা এসে গেছে। সে সম্ভবত আশেপাশে কোনো বিপদ লুকিয়ে আছে কিনা তা দেখছে এবং এখনই ভোজনের জন্য বাকি হাড়গুলোর কাছে এগিয়ে যাবে, নাকি সে আমাদের দিকেই ওত পেতে এগিয়ে আসছে। আমি আর দেরি না করে রাইফেলটা কাঁধে তুলে নিলাম এবং রাইফেলের নলের সঙ্গে লাগানো টর্চের বোতামটা বাঁ হাত দিয়ে টিপতে টিপতে রুদ্ধশ্বাসে ঘুরে দাঁড়ালাম। টর্চের উজ্জ্বল আলোয় দুটো চোখ জ্বলজ্বল করে উঠল। চোখ দুটো যেন পরস্পরের অতি কাছাকাছি। টর্চের আলোয় আরও দেখতে পেলাম শয়তানটা কুকুরের মতো উবু হয়ে বসে জিভ দিয়ে ঠোঁট চাটছে, আর তার অল্প খোলা মুখে লাল জিভটাও দেখতে পেলাম। তাহলে এই চিতাবাঘটাই কি মানুষ খেকো শয়তান? আমার মন অবশ্য এই প্রশ্নে সায় দিল না, কেননা মানুষ খেকোটার গমন পথ অনুসরণ করতে গিয়ে মানুষ খেকোটার যে পায়ের ছাপ দেখেছি সেগুলো বাঘের পায়ের ছাপ, এ ব্যাপারে আমি নিশ্চিত। তাছাড়া ইয়েগা ও তার সঙ্গীরা তো বাঘটাকে দেখেছেই। সম্ভবত এই চিতাবাঘটা এখানে হঠাৎই চলে এসেছে। যেতে যেতে সে মৃতদেহটা দেখতে পেয়েছে, তাই ভাবছে এটা কোথা থেকে এলো এবং সে এটা খাবে কি না। এমন সময়ই টর্চের আলো চিতাটার চোখ দুটি আকর্ষণ করল। সঙ্গে সঙ্গে সে উঠে দাঁড়িয়ে গজরাতে লাগলো এবং খানিকক্ষণের মধ্যেই হাঁটতে শুরু করলো। পরিষ্কার বুঝতে পারলাম সে নিজেকে এই সব সংশয়পূর্ণ ঝামেলায় জড়াতে চায় না। আমিও তাই চটপট টর্চটা নিভিয়ে দিলাম। কিন্তু মানুষ খেকোটা কোথায়? সে কি কাছাকাছিই আছে? তা যদি হয় তবে তো সে আমার টর্চের আলো দেখতে পেয়েছে, ফলে তার পালিয়ে যাওয়াই স্বাভাবিক। আবার গুড়ি মেরে আমাদের দিকে এগিয়ে আসাও বিচিত্র নয়। আর চিতাবাঘটা যেভাবে নিশ্চিন্তে বসেছিল তাতে বাঘটার কাছাকাছি থাকার প্রশ্ন ওঠে না, কেননা বাঘটা যদি আশেপাশে কোথাও থাকতো তবে চিতাটার পক্ষে এখন চুপচাপ বসে থাকা অসম্ভব ছিল। নীল মাছিগুলো আবার মৃতদেহের হাড়গোড়গুলির উপর গিয়ে বসল। আমরাও ক্লান্ত হয়ে দীর্ঘ ও বৈচিত্র্যহীন পাহারায় বসে রইলাম। চারিদিকে গভীর নিস্তব্ধতা বিরাজ করছে। মাঝে মাঝে জোনাকিদের আলোর কিছুটা মুগ্ধতার সৃষ্টি করছে। আস্তে আস্তে ঠান্ডা পড়তে শুরু করলো। যত সময় যায় ঠান্ডাও তত বাড়ে। আমাদের চারিদিকে ঘাসের মধ্যে যে পোকামাকড়গুলো ছিল তারাও যেন ক্লান্ত হয়ে পড়েছে। মনে হয় তাদেরও ঠান্ডা লাগছিল। ক্রমশ মশাও কমে এলো। জোনাকিগুলোকেও আর দেখতে পাওয়া গেল না। এদিকে বাঘটার দেখা নেই। চিতাটা আসার আগেই তার মৃতদেহটার কাছে আসার কথা। আমার মনে হয় বাঘটার মৃতদেহের কাছে ফিরে আসার আদৌ ইচ্ছে নেই। সময় এগিয়ে চলেছে আর তার সঙ্গে ঘুমও আমাদের পেয়ে বসতে চাইছে। খানিকটা অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। এমন সময় দুটো শব্দ হলো। শব্দটা যদিও আমি শুনেছিলাম, কিন্তু সঙ্গে সঙ্গেই মনে দাগ কাটেনি। পর মুহূর্তেই সম্পূর্ণ সচেতন ও সজাগ হয়ে বসলাম। আমরা যে জঙ্গলটায় লুকিয়েছিলাম মনে হলো যেন তার কাছে কিছু একটা এসে হাজির হয়েছে। আর সে সামনাসামনি আসেনি, এসেছে আমার বাঁ দিক থেকে। একটা ক্ষীণ শব্দও শোনা গেল। তারপরেই ঘাসের ওপর কোনো ভারী দেহের পা ফেলবার পরিষ্কার আওয়াজ পেলাম। পরক্ষণেই ঘাসে ঘাসে ঘর্ষণের এবং ঘাসের ডাল ভাঙবার শব্দ শোনা গেল। এরপরই আওয়াজটা থেমে গেল। তবে কি রহস্যময় আগন্তুক আমরা এখানে আছি তা আগেই জানতে পেরেছে? সে কি আমাদের উপর লাফ দেবার জন্য ওত পেতে আছে? ঠিক এমন সময়ই বাঘটার প্রচণ্ড গর্জন শুনে আমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। আমি টর্চের আলোতে দেখলাম ঘাসগুলো প্রচণ্ডভাবে নড়ছে। হঠাৎ দেখতে পেলাম বাদামি রঙের একটা জন্তু। সে একটু পিছিয়ে গেল, তারপরই জঙ্গল কাঁপিয়ে সে গর্জন করতে লাগলো।
মানুষ খেকোটা বারে বারে হুঙ্কার তুলে মেজাজ দেখাতে লাগলো। আমি টর্চ নিভিয়ে দিলাম। বাঘটা রেগেও যেমন গেছে তেমনি ভয়ও পেয়েছে মারাত্মক। আমি টর্চটা এক মুহূর্তে আগে জ্বালিয়েই ভালো করেছিলাম। সে যদি চূড়ান্ত আক্রমণের জন্য তৈরি হতো তাহলে তখন তাকে আটকাবার সময় পাওয়া যেত না। বাঘটার গর্জন শুনে তিমায়াও ওই দিকেই তাকিয়ে রইলেন। বাঘটা গর্জন করতে করতে আমাদের চারিদিকে ঘুরতে লাগলো। হয় সে আমাদের আক্রমণ করার জন্য প্রয়োজনীয় সাহস সঞ্চয়ের চেষ্টা করছে, নয়তো আমাদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেবার চেষ্টা করছে। আমরা কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম, উদ্দেশ্য দেখি সে কি করে। কিন্তু না, সে আক্রমণ করল না। এতক্ষণ গর্জন করলেও এখন সেই গর্জন বন্ধ। তবে রাগে যে সে ফুলছে সেটা তার গড়গড় আওয়াজ থেকেই বোঝা যাচ্ছিল। চক্রাকারে ঘোড়া তার কখনো থামেনি। সে সম্ভবত আন্দাজ করতে চাইছে এখানে একজনের বেশি লোক রয়েছে কি না। আরও মিনিট 15 কেটে গেল, কিন্তু তেমন কিছুই ঘটল না। সে কোনো রকম ভাবও দেখালো না, আবার চলেও গেল না। পরস্পরকে ভয় দেখানোর যেন প্রতিযোগিতা চলছিল এবং শেষ পর্যন্ত বাঘটাই জয়ী হলো। আমি ঝুঁকি নিয়ে বাইরে বেরিয়ে যেতে চাইলাম, উদ্দেশ্য বাঘটাকে আক্রমণ করার সুযোগ দেওয়া, তাহলেই সে বাইরে বেরিয়ে আসবে। তিমায়াকে চুপচাপ বসে থাকতে বলে আমি দূর ছাউনির দিকে হাঁটব বলে ঠিক করলাম। আমার ধারণা বাঘটা নিশ্চয়ই আমাকে অনুসরণ করবে, নয়তো আলো হাতে এই ঘৃণ্য মানুষটাকে ফিরে যেতে দেখে সে মৃতদেহটার কাছে বাকি অংশ খেয়ে নেওয়াই ঠিক করবে। আর দ্বিতীয়টা যদি ঘটে তাহলে তিমায়া গুলি করার সহজ সুযোগ পাবে। কিন্তু আমার বন্ধুটি শুরুতেই আপত্তি করলেন। তিনি নিচু স্বরে বললেন, খবরদার এমন বোকামি করবেন না। আমি তার কাঁধে হাত রেখে বোঝানোর চেষ্টা করলাম। আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। তারপর পরিকল্পনা অনুযায়ী কাঠুরেদের সেই কুড়ের দিকে হাঁটতে আরম্ভ করলাম। চুপি সারে নয়, রীতিমতো শব্দ করেই হাঁটতে লাগলাম। সঙ্গে সঙ্গে বাঘটা গর্জন করে উঠল, তারপরেই তেড়ে এলো আমার দিকে। বাঘটা যাতে ভয় না পায় সেজন্য টর্চটা নিভিয়ে দিলাম, কিন্তু ব্যাপারটা ঘটে গেল ঠিক বিপরীত। আমি প্রায় 25 গজ এগিয়ে যেতেই মানুষ খেকোটা আক্রমণ করার সাহস পেল। আমারও ভাগ্য ভালো, সে গর্জন করে এগিয়ে আসছিল বলে রক্ষে। যদি নিঃশব্দে এগিয়ে আসতো তাহলে আমি কোনোভাবেই টের পেতাম না। বাঘটা আক্রমণ করতে উদ্যত হতেই সেই পরিচিত উফ উফ শব্দ কানে এলো। আমি সঙ্গে সঙ্গে বাঁ হাতের বুড়ো আঙুল দিয়ে টর্চটা জ্বেলে দিলাম। রাইফেলটা নিয়ে তড়িৎ গতিতে ঘুরে দাঁড়ালাম। টর্চের আলোতে আমার দিকে অগ্রসরমান হিংস্র মানুষ খেকোটার আক্রোশপূর্ণ চোখ দুটি জ্বলজ্বল করে উঠল। ঠিক এমন সময় ঘটে গেল একটি অঘটন। হঠাৎ এক ঝলক আলো এসে আমাকে ডুবিয়ে দিল অন্ধকারে। বাঘটা মনে হলো যেন নজরের আড়ালে চলে গেল। কিনারার টর্চের আলো সরাসরি আমার মুখে পড়তেই এই অস্বস্তিকর অবস্থা। আলো থেকে বাঁচবার জন্য হাত দিয়ে চোখটা ঢেকে নিয়ে লাফ দিয়ে খানিকটা পিছিয়ে গেলাম। পর মুহূর্তেই কালির মতো ঘন অন্ধকারে সব ডুবে গেল। আমি টর্চ নিভিয়ে দিতেই তিমায়াও তার টর্চের আলো আমার মুখের উপর থেকে সরিয়ে নিলেন। এবার তিমায়ার টর্চের আলো গিয়ে পড়ল বাঘটার উপর। আমি তো দেখে বাঘটা আমার মাত্র 4 ফুট দূরে মাটিতে বিচিত্র কায়দায় বসে রয়েছে। সামনের পা দুটো ছড়ানো, মাথাটা মাটিতে লাগানো, আর দেহের পশ্চাৎ ভাগটা অদ্ভুতভাবে উপরের দিকে তোলা। মনে হলো যেন বাঘটা ভ্যাবা চাকা খেয়েছে, তাই লেজটা উপর দিকে উঠে শক্ত হয়ে গেছে। এমন সময় গুলির বজ্র কঠিন শব্দ শুনতে পেলাম। বুঝলাম তিমায়া গুলি ছুড়ছে। গুলিটা মানুষকে কোটার দেহের একপাশে লেগে তাকে সরিয়ে দিল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ধাক্কা মেরে ফেলে দিল। আমি ঠিক সেই সময় বাঘটার রাস্তায় বরাবর দাঁড়িয়ে রয়েছি। আমিই তখন তার সবচেয়ে কাছের শত্রু। তাই সে আমার দিকে এগিয়ে এলো, কিন্তু আমার টর্চের তীব্র আলোয় তার দৃষ্টি তখন ঢেকে গিয়েছে। আমি আর দেরি না করে বাঘটার খোলা মুখে গুলি করলাম। সে বীভৎস হুঙ্কার তুলে আমার পায়ের কাছে ঝাঁপিয়ে পড়তেই আমি এক লাফে পিছিয়ে গেলাম এবং আবার গুলি করলাম। এমন সময় তিমায়া আবার গুলি ছুড়লেন। তার গুলিটা বাঘটার গায়ে না লেগে আমার পায়ের কাছে মাটিতে বিঁধে একরাশ ধুলো উড়িয়ে চারিদিকে ঢেকে দিল। বাঘটা তখন মাটিতে গড়াগড়ি খাচ্ছে। বুঝলাম আমাদের কাজ শেষ।
আমি এই সুযোগে তার কাছ থেকে দূরে সরে যাওয়ার জন্য প্রাণপণ দৌড়তে লাগলাম। মানুষ খেকোটাকে মারার কৃতিত্বটা পুরোপুরি তিমায়ার, কেননা তার প্রথম গুলিটাই মানুষ খেকোটাকে জখম করেছিল মারাত্মকভাবে। আর সেই সময় সে আমার দিকে এগিয়ে আসছিল। সেই মুহূর্তে গুলিটা লাগতেই সে নিরস্ত হয়েছিল। তাছাড়া তিমায়া দ্বিতীয় গুলিটা যে ছুঁড়েছিল সেটা সোজা গিয়ে বাঘটার বাঁ পাশের ঘাড়ের পেছনে লেগেছিল। হইচইয়ের মধ্যে এই গুলিটার আওয়াজ আমি একদমই শুনতে পাইনি। আমার প্রথম গুলিটা বাঘটার মাথায় এমনভাবে বিঁধেছিল যে সে রীতিমতো শক্তি হারিয়ে ফেলেছিল। দ্বিতীয় গুলিটাও ওই মাথায় বিঁধেছিল, তবে আমার বন্ধুর তৃতীয় গুলিটা সম্পূর্ণভাবেই লক্ষ্যভ্রষ্ট হয়েছিল। বাঘটাকে মারতে পারায় আনন্দে তিমায়া আত্মহারা। দিশেহারা হয়ে তিনি পরাজিত ও ভুলুণ্ঠিত বাঘটার চারিদিকে নাচতে লাগলেন। সেই সঙ্গে তিনি বারবার বলতে লাগলেন যে এরকম অদ্ভুত অবস্থায় এর আগে কেউ কোনো মানুষ খেকো বাঘ মেরেছে বলে তার জানা নেই। আমি যদিও তিমায়ার মতো অতটা উৎফুল্ল হইনি, তবে তিমায়ার মতে সায় দিলাম। আমাকে আবার যদি এইরকম অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় তাহলে নিশ্চয়ই আপত্তি করব না। তবে আমি যে জায়গায় বসেছিলাম সেই জায়গায় নয়, তিমায়া যে জায়গায় বসেছিলেন সেই জায়গাটি পেলেই রাজি ও আনন্দিত হব। তাহলে বন্ধুরা, আজকে আমাদের শেষ হলো ওয়াইনাদের আতঙ্ক। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।